দর্শক, ধানমন্ডি 32-এ একজন প্রবেশ করছিলেন, তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, যেটি আমরা লক্ষ্য করছি। আপনি এখানে কেন এসেছেন? ভাই এখন না প্লিজ। তার অগ্রনায়ক তিনি। দর্শক, যেটি বলছিলাম, ধানমন্ডি 32-এর জনগণকে নিয়ে এর প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। সামনে ডাক আসবে, আপনারা প্রস্তুতি নিন এবং নিশ্চিত থাকেন আমাদের জয় হবে, আমরা জিতবই। ৭১-এর পরাজিত শক্তির সাথে খেলা নয়, এবার সরাসরি যুদ্ধ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খেলা হয় খেলোয়াড়দের সাথে না, কিন্তু নিউ ইয়র্কে এখন টান টান উত্তেজনা চলছে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের যেই অতি উৎসাহী এবং তাদের যেই উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, একটা মায়ের মুখী ভাব, এবং বিশেষ করে একজন নেতার কথা না বললেই না, শামীম ওসমান নিউ ইয়র্কে এসেছেন এবং নিউ ইয়র্কে আসার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে এখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এবং 21 সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সেই সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন এ পর্যন্ত আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি। এই ভিডিওটুকু দেখেন, প্রেসার কুকার বোমা। একজন সাধারণ মানুষের জন্মদিন ঠিক কতবার হয়? সাধারণ মানুষের জন্মদিন একবার হয়, এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, এবং বাচ্চা শিশু সেও জানে। আর যদি কেউ মানুষরূপী হায়না হয়, বেজি হয়, শিয়াল কুকুর হয়, সাপ হয়, সেই ক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান। তার পালাবদলের পর এই প্রথম নয়াদিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাস ইতিমধ্যে হয়ে গেছে, এখনো আমরা নতুনই বলছি। আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে 22 এবং 23 আগস্ট শনি এবং রবিবারকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা দিবসের ঠিক 1 সপ্তাহ পর এবং বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচন। একজন সাধারণ মানুষের জন্মদিন ঠিক কতবার হয়? সাধারণ মানুষের জন্মদিন একবার হয়, এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, এবং বাচ্চা শিশু সেও জানে। আর যদি কেউ মানুষরূপী হায়না হয়, বেজি হয়, শিয়াল কুকুর হয়, সাপ হয়, সেই ক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান, ভিন্ন যুক্তি থাকতেই পারে। প্রত্যেকটা মানুষের জন্মের সময় তার বাবা মা একটা তারিখে পৃথিবীতে আসার সাক্ষ্য রেখে যান, তারপর সেই তারিখটাই সারা জীবন জন্মদিন হিসেবে পালন করা হয়, পরিচিতি লাভ করে। কিন্তু রাজনীতির মাঠে যখন জন্ম তারিখ নিয়ে একাধিক নথি, একাধিক তথ্য, একাধিক প্রশ্ন সামনে আসে, তখন বিষয়টা শুধুমাত্র জন্মদিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর সেই বিতর্কিত তারিখ যদি হয় 15ই আগস্ট, সেক্ষেত্রে প্রশ্নটা আরো বড় হয়ে যায়। কারণ 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি ভয়াবহ বেদনা বিধুর দিন। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। 15ই আগস্ট বাঙালির জাতীয় শোক দিবস। দীর্ঘদিন ধরে বিএনপি এই তারিখেই, অর্থাৎ 15ই আগস্ট, খালেদা জিয়ার জন্মদিন পালনের কর্মসূচি ঘটা করে আয়োজন করে। গতকাল বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আজকে সারা দিন খালেদা জিয়ার জন্মদিন ঘটা করে উৎসব মুখর পরিবেশে পালন করা হবে। এটা নোংরামির চরম সীমা অতিক্রম করার মতো বিষয়। খালেদা জিয়ার সত্যিকারের জন্মদিন আপনারা কেউ জানেন? খালেদা জিয়ার জন্মদিনের তারিখগুলা আপনারা দেখেন, একাধিক সরকারি নথিতে একাধিক তারিখের তথ্য দেওয়া। পরীক্ষার মার্কশিট অনুযায়ী 5 সেপ্টেম্বর 1946, ম্যারেজ সার্টিফিকেট এটা অনুযায়ী 8 আগস্ট 1944, পুরনো পাসপোর্টে দেওয়া 5 আগস্ট 1946, বর্তমান পাসপোর্ট অর্থাৎ মরার আগে যে পাসপোর্ট ছিল সেটাই দেওয়া 15 আগস্ট 1946, কোভিড-19 টেস্টের যে রিপোর্ট সেখানে দেওয়া 8 মে 1946, প্রধানমন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিল সেখানে দেওয়া 19 আগস্ট 1947 সাল। চিন্তা করেন কতটা থার্ড ক্লাস এই মহিলা আর কতটা থার্ড ক্লাস দল বিএনপি। এই জন্মদিনের তারিখ দেখলে বোঝা যায় বাঙালির জাতীয় শোকের দিনে জন্মদিনের উৎসবকে মুখোমুখি দাঁড় করানোর প্রয়োজনীয়তা কোথায়? 15ই আগস্ট কারোর জন্মদিন থাকা অপরাধ না, এটা আমি বলতেছি না অপরাধ। জন্মদিন পালন করবে সেটা অপরাধ না, কেক কাটবে সেটা অপরাধ না, কেউ জন্মদিন পালন করলে তার বিরুদ্ধে আপত্তি করার কোনো প্রয়োজন নাই। কিন্তু রাজনীতিতে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, প্রতিটি তারিখের একটা রাজনৈতিক এবং সামাজিক অর্থ থাকে। আপনি যদি এমন একটা দিনে আনন্দের আয়োজন করেন যেই দিনটা দেশের মানুষের কাছে শোকের প্রতীক, তাহলে সাধারণ মানুষ প্রশ্ন করবেই, এটা খুব স্বাভাবিক, কারণ রাজনীতি করছেন আপনি। আর রাজনীতি মানে শুধুমাত্র আপনার নিজের অনুভূতি না, রাজনীতি মানে কোটি মানুষের অনুভূতি বিবেচনায় নিতে হবে। বছরে 365 দিন, লিপ ইয়ার হলে 366 দিন, জন্মদিন পালনের জন্য এত দিন, কিন্তু শেষ পর্যন্ত এমন একটা দিনকে বেছে নিতে হবে কেন যেদিন দেশের ইতিহাসের একটি গভীর ক্ষত বাঙালি স্মরণ করে? তখন মানুষ প্রশ্ন করবে, ভাই ক্যালেন্ডারে আর কোনো দিন ছিল না? একটা
জন্মদিনের জন্য 365 দিনের মধ্যে 15ই আগস্ট কেন? এটা পুরোটাই বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। কারণ তাদের রাজনীতি টিকে আছে আওয়ামী বিরোধিতার উপর, তাদের রাজনীতি টিকে আছে মুক্তিযুদ্ধ বিরোধিতার উপর, তাদের রাজনীতি টিকে আছে বঙ্গবন্ধু বিরোধিতার উপর। গতকাল রেজভি বলেছে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান ছিল না, শেখ মুজিবের কোনো অবদান ছিল না, শেখ হাসিনার পরিবারের কোনো অবদান ছিল না, সব অবদান ছিল খুনিজিয়ার। খুনিজি একটা সেক্টর কমান্ডার, আরো 10টা সেক্টর ছিল। এগুলো আসলে বইলা লাভ নাই, কারণ এরা নির্লজ্জ। খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে বহু বছর ধরে রাজনৈতিক বিতর্ক চলমান। বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রেকর্ডে জন্ম তারিখ এক এক জায়গায় এক এক রকম। এগুলা কিন্তু প্রমাণিত সত্য, অস্বীকার করবার কোনো সুযোগ নাই। মানুষের জন্ম তো ভাই একবার হয়, কিন্তু নথি যদি একাধিক গল্প বলে তাহলে জনগণ প্রশ্ন করবে না? তবে কি খালেদা জিয়া যাচ্ছে ক্ষমতার পালাবদলের পর এই প্রথম নয়াদিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাস ইতিমধ্যে হয়ে গেছে, এখন আমরা নতুনই বলছি। আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে বিশেষ করে 22 এবং 23 আগস্ট শনি এবং রবিবার কে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা দিবসের ঠিক 1 সপ্তাহ পর এবং বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 2 দিনের মাথায় হতে পারে এই ঐতিহাসিক সফর। বাংলাদেশ এবং ভারতের বিদেশ মন্ত্রক সূত্র এমনটাই বলছে। এদিকে এনডিটিভির একটি বিশেষ প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই 2 দিনের দ্বিপাক্ষিক সফরটি শুধুই এক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ঢাকা ও দিল্লির মধ্যে জমে থাকা বরফ গলানোর এক বিশাল কুল ঘেঁষা কূটনৈতিক পরীক্ষা। কিন্তু কি থাকছে এই সফরে? তিস্তা ও গঙ্গার পানি চুক্তি, সীমান্ত নিরাপত্তা, নাকি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইস্যু? চলুন পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যাক। দর্শকদের মনে থাকার কথা, 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে এক অভূতপূর্ব টানাপোড়েন ও অস্থিরতা তৈরি হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারতের কৌশলগত সমীকরণকে পুরোপুরি বদলে দেয়, যার ফলে দিল্লিকে ঢাকার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পুনরায় সমন্বয় বা রিক্যালিব্রেট করতে বাধ্য হতে হয়। পরবর্তী সময়ে একাধিক ইস্যুতে দুদেশের সম্পর্কে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত যাওয়ার বিষয়টি দুদেশের কূটনৈতিক সম্পর্কে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। তবে বিএনপির নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভারতের সাথে সুসম্পর্ক রেখে একসাথে কাজ করতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে সেই বরফ গলার কিছু কূটনৈতিক লক্ষণও দেখা গেছে। গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন। আর ঠিক সম্প্রতি অর্থাৎ 10ই আগস্ট ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীর্ঘ বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে দুদেশের সম্পর্কের মধ্যকার পরিবেশ উন্নত করার উপায় নিয়ে গভীর আলোচনা হয়েছে। মাঝখানে সম্পর্কটা আবার একটু অন্যদিকে যেতে ধরেছিল। খলিলুর রহমান নয়াদিল্লি সফরের পরেও নানা ঘটনা ঘটে গেছে। এখানে পাকিস্তান তুরস্ক সমীকরণ ঘটেছে, চীন সফর ঘটেছে, ইত্যাদি নানা কিছু ঘটেছে। কিন্তু আবারও নতুন করে এই সম্পর্কটা স্বাভাবিক হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সফরের সবচেয়ে সংবেদনশীল বা হট টপিক কোনটি? এক কথায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইস্যু। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন।